গুড আফটারনুন, শুভ দুপুর। আর এসবই চুঁচুড়া এবং রিজিওনাল আউটরিচ ব্যুরো কলকাতার আয়োজন করেছে আজকের এই ওয়েবিনার। কোভিড-19 অতিমারি, তার চিকিৎসা, পরিবেশ দূষণের প্রভাব তার উপরে এবং এর সমাধান কিভাবে কি হতে পারে। COVID-19 প্যান্ডেমিক, প্রোটোকলস, পলিউশন অ্যান্ড সলিউশন। আমাদের আজকে আলোচনায় উপস্থিত আছেন দুজন এমন মানুষ যারা এই অতিমারির শিকার হয়েছিলেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও থাকতে হয়েছিল। ডক্টর আশিস নন্দী, উনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং রিয়া ব্যানার্জি, কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা। ওনারা ওনাদের অভিজ্ঞতার কথা বলবেন। আর এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ মুখার্জি, ফর্মার চিফ ল অফিসার, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, দীপাঞ্জন মজুমদার, প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড হেড CSIR নিরি কলকাতা জোনাল সেন্টার, এবং আমাদের সঙ্গে থাকার কথা আছে ডক্টর সংঘমিত্রা ঘোষেরও, সেক্রেটারি জেনারেল ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, কিন্তু উনি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। সময় পেলে উনি অবশ্যই যোগদান করবেন, আমরা আশা করছি উনি নিশ্চয়ই যোগদান করবেন। উনি জানিয়েছেন আমাদেরকে যে যোগদান করার খুব চেষ্টা করবেন, একটু ব্যস্ততা থাকার জন্য এখনো উনি এসে উপস্থিত হতে পারেননি। And we have Ms. Jane Namchu, Additional Director General, Press Information Bureau and Regional Outreach Bureau, Kolkata. I'd like to request Madam Namchu to begin the webinar by welcoming our guests. Madam. Namaskar, good afternoon to all our esteemed guests and speakers. As Smita has also introduced all of you all to our webinar, and I would really welcome you all to this important subject that we're talking about. As it has been since March, we have all been gone into lockdown. We had problems, and we are now under unlock. And as we go further, and we see there are more challenges ahead of us. So, in this hour, which we will be spending with you all, we would like to know how we can do, as the topic of the webinar says, how do we go forward in this present circumstances. As we constantly are saying that we have to keep on telling people to wear masks, to sanitize their hands, and keep a 2 feet distance. But as we keep on talking about it also, there are also a lot of skepticism among people, and we need to keep on spreading the message as long as there's no vaccine or medicine that comes forward. So we would like to welcome all our guests this afternoon who have come today to share their subject and their thoughts and what they have experienced during this last few months. Thank you. Over to you, Smita. Thank you, ma'am. আমরা তাহলে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমি প্রথমেই একটু রিয়াকে বলবো যে ঠিক কি হয়েছিল, কি অসুবিধা তুমি বুঝতে পেরেছিলে, এবং কেন, বা আমরা এখন তো শুনছি যে যাদের কোভিড হচ্ছে এরকম অনেকেই বাড়িতেই থাকতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, বাড়িতে থেকেই চিকিৎসা করা সম্ভব হচ্ছে, কিন্তু তাহলে এমন কি সমস্যার মধ্যে তোমাকে পড়তে হলো যার জন্য হাসপাতালে যেতে হলো, কি অসুবিধা ভুগতে হয়েছিল? আমার ইনিশিয়ালি তো জ্বর এসেছিল। জ্বর আসার সাথে সাথে আমি একটা চেস্ট কনজেশন ফিল করেছিলাম। তো আমার ইনিশিয়ালি মনে হয়েছিল যে এটা বোধহয় ভাইরাল ফিভার। তার কারণ হচ্ছে তার সপ্তাহ দুয়েক আগেই আমি কোভিড টেস্ট করিয়েছিলাম। আমার সপ্তাহ দুয়েক আগেও একবার জ্বর এসেছিল, যেটা দু তিন দিন কন্টিনিউ করেছিল। আমি ভয় পেয়ে গিয়ে তখনই কোভিড টেস্ট করিয়েছিলাম, কিন্তু সেটা নেগেটিভ এসেছিল। তো তার 2 সপ্তাহ বাদে যখন আবারও জ্বর এলো, তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই একটা ওই ভাইরাল ইনফেকশনেরই বোধহয় কন্টিনিউয়েশন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে আমার 3 দিনের মাথা থেকে স্বাদ এবং গন্ধ চলে গেল একেবারে। তো
তো তখন খানিকটা ভয় পেয়ে গিয়েই প্রথমে আমি আমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন তার উপদেশে এক্স রে করিয়েছিলাম, চেস্ট এক্স রে, যেহেতু একটা চেস্ট কনজেশন ছিল। উনি সেই চেস্ট এক্স রে রিপোর্ট দেখে বলেন যে আমার নিউমোনিক প্যাচ তৈরি হয়েছে, এবং নিউমোনিক প্যাচের মাত্রাটা এতটাই বেশি ছিল যে উনি মোটামুটি একদম নিশ্চিত ছিলেন যে এটা বোধহয় কোভিড ডি। তো সুতরাং পরের দিনই কোভিড টেস্ট হয় এবং সেটা পজিটিভ আসে। যে প্রশ্নটা আপনি করছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ, তার কারণ হচ্ছে যে অসম্ভব শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন স্যাচুরেশন আমার যখন আমি প্রথম টেস্ট করি অক্সিজেন স্যাচুরেশনটা, তখন সেটা 85 এরকম ছিল। কিন্তু আস্তে আস্তে আমি যেটা দেখতে পাই যে আমার স্যাচুরেশনটা মানে কম থাকলেও কষ্টটা সেইভাবে কিছু হচ্ছে না। কিন্তু ডাক্তার তখন বললেন যে হ্যাপি অক্সিমিয়া বলে একটি স্টেট হয়, যেখানে স্যাচুরেশন কম থাকলেও আমরা বুঝতে পারি না, শরীর বুঝতে পারে না। তো সেই কারণে খুব একটা সেফ নয় বাড়িতে থাকা, সেই কারণে আমাকে ভর্তি হতে হয়। এবং যখন আমি ভর্তি হই তখন আমার স্যাচুরেশন 78। আম, তো অক্সিজেন দিতে লাগে, বেশ অনেক দিনই হাসপাতালে ছিলাম, এই আর কি। ধন্যবাদ প্রিয়া। আচ্ছা, আশিস বাবু, একটু আপনার কথাটাও একটু শুনে নি যে আপনার ঠিক কি ধরনের অসুবিধা হয়েছিল, কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? আচ্ছা। আমার প্রথমে সাধারণ ঠান্ডা লাগে, যেটা আমার এমনিতেই হয়, অনেক সময় প্রত্যেক বছরই হয়। রানিং নোজ হয়, তারপরে কাশি শুরু হয়। সেটা যেদিনকে হলো তারপর থেকে 3 দিন মতো রইল, এবং আমি যখন জ্বর চেক আপ করতাম তখন 98, 98.5 এরকম ছিল 3 দিন ধরে। কিন্তু এরপরে 4 থেকে টেম্পারেচার রাইজ করতে শুরু করে, 100, 101 এরকম দেখা যায়। ঠিক তখনই আমি টেস্টের জন্য একটা ভুল পদক্ষেপ নিয়েছিলাম। একটি অর্গানাইজেশনকে দেখেছিলাম যারা এসে ব্লাড নিয়ে যায়, কিন্তু তখন আমার খেয়াল নেই যে ইমিউনোগ্লোবুলিন টেস্টে রেজাল্ট হয়তো সেরকম রিলায়েবল নয়, এবং আমি ওটাতে স্যাটিসফাইড ছিলাম। খেয়ালও ছিল না নেগেটিভ রেজাল্ট আসে, কোভিড নেগেটিভ বলে তারা রেজাল্ট পাঠায়। কিন্তু তারপরে খেয়াল হওয়ার পরে যখন 3 দিন 4 দিন এই জ্বরটা থাকলো, তখন আমি কোভিড টেস্ট করাই এবং তাতে পজিটিভ ধরা পড়ে। পজিটিভ ধরা পড়ার যেহেতু একটা প্রাইভেট অর্গানাইজেশন দেওয়া ছিল, গভর্নমেন্ট অর্গানাইজেশন তাড়াতাড়ি রিপোর্টটা আসে, কিন্তু এরা 3 দিন দেরি করেছিলেন। এর মাঝখানে তখন আমরা একটু অ্যালার্ট হলাম অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য। তো 90-92 এরকম থাকতো, কিন্তু হার্ট রেটে গিয়ে সেটা 90 নিচে 88 যখন হলো, আমি কিন্তু বাই দিস টাইম এই 3 দিন ধরে খুব যে শ্বাসকষ্ট অনুভব করেছি তা নয়, কিন্তু একটা ভীষণ চাপ অনুভব করতাম বুকের উপরে। যেহেতু আমি তখন থেকেই রেস্টে ছিলাম এবং আইসোলেশনে ছিলাম, বাড়িতেই আলাদাভাবে আইসোলেশনে ছিলাম, আমি ইন অ্যান্টিসিপেশন যে আমার কোভিড হয়েছে বা হতে পারে, কিন্তু তখন আমি শ্বাসকষ্ট বোধ করিনি। হয়তো অতটা রেস্টে ছিলাম, অতটা প্রয়োজন পড়তো না, হয়তো সেটাই যার জন্য বুঝিনি, অক্সিজেনের প্রয়োজন হয়তো সেটা পড়তো না, সেজন্য বুঝিনি। কিন্তু থার্ড ডেতে ওইভাবে তারপরে থার্ড ডেতে যেদিনকে রেজাল্ট এলো, সেদিনকে রাত্রে এটা 90 নিচে 88 রেজাল্ট পেলাম, এবং আমি তখন ফিল করলাম যে রাতটা কাটানো হয়তো মুশকিল হলেও হতে পারে। আমি সেজন্য রাত 12টার সময় ডিসিশন নিই না এখনই কোথাও একটা ভর্তি হতে হবে। এবং আমার সুবিধা ছিল একজন পরিচিত ছিলেন হসপিটালে, যার জন্য হয়তো সম্ভব হয়েছিল। আমি এরপরে হসপিটালে ভর্তি হই, বেলেঘাটা আইডিয়াস হসপিটালে ভর্তি হই, এবং দিন দিন তারা কিন্তু অক্সিজেন চালু করলেন। আমার অক্সিজেন 10 দিন এক নাগাড়ে চলেছিল, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, আমার অক্সিজেন চলা সত্ত্বেও 95 এর উপর উঠতো না, যার জন্য আমি খুব ছিলাম। তো এবং একদম প্রায় এন্ডে গিয়ে আমি 16 দিন ছিলাম হসপিটালে। আমার 13 দিনের মাথায় 97 এলো। তো আমি যখন ডক্টর থেকে জিজ্ঞেস করেছিলাম যে আমার তো 95 এর উপরে রাইজ করছে না, তাদের বক্তব্য ছিল যে আপনি যদি 3 ডেজ উইদাউট অক্সিজেন 95 থাকে, তাহলে এত চিন্তার কিছু নেই, আপনি এখানে একদমই ব্রেস্টে আছেন, যার জন্য একটা বদ্ধ জায়গায় আছেন, এটা বাড়ি গেলে ঠিক হয়ে যাবে, এবং কিছু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। এই অবস্থায় ভর্তি ছিলাম। ভর্তি হলে যেগুলো হয় আর কিছু মানসম্মত জিনিস হয়, প্রেশার খুব বেড়ে গিয়েছিল, সুগার লেভেল বেড়ে গেল, সেগুলো পরে ধীরে ধীরে উইথ মেডিকেশন সেটা কমে এসেছিল।
সেটাই এইভাবে আমার শুরু হয় আর কি। ধন্যবাদ আশিস বাবু। একটু দীপাঞ্জন বাবুকে জিজ্ঞাসা করব এই দুটো অভিজ্ঞতার থেকেই আর কি, যে এরা দুজনেই বলছেন যে ভীষণ অক্সিজেন স্যাচুরেশন ভীষণ কমে গিয়েছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তাহলে এই এখন আমরা একটা আলোচনার সবসময় শুনতে পাচ্ছি, বা কলকাতা হাইকোর্টও সম্প্রতি তাদের রায়ে জানিয়েছেন যে এবার বাজির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ, বাজি বিক্রি, বাজি ফাটানো সব বন্ধ। এমনিতেই শীতকালে একটু পরিবেশে দূষণের মাত্রা বাড়ে, তারপরে বাজি ব্যবহার হলে, বাজি ফাটালে তো সেই দূষণের পরিমাণ আরোই বেড়ে যেত। তো এই পরিবেশ দূষণের কতখানি প্রভাব, এরা যে এই অসুখে ভুগেছেন দুজনেই বলছেন অক্সিজেন স্যাচুরেশন এত কম ছিল, আরো কমে যাচ্ছিল, এতদিন ধরে অক্সিজেন দিতে হচ্ছিল এদের দুজনকেই, হাসপাতালে থাকতে হয়েছে। এই পরিবেশ দূষণের কত প্রভাব, কতটা হতে পারে এটার উপরে, এবং এই কারণটা মানে পরিবেশ দূষণটা বাড়লে এদের তো আরো কষ্টটা বাড়তো, বা বাজি ব্যবহার না হওয়ার কারণে বা বাজি ব্যবহার হলে এই পরিবেশ দূষণের পরিমাণটা আরো কত বেড়ে যেতে পারতো, এই দিকটা যদি একটু আপনি বলেন। গুড আফটারনুন টু এভরিবডি। হ্যাঁ, এটা খুবই ওয়েলকাম স্টেপ যেটা কোর্ট নিয়েছে, যে দিওয়ালিতে বাজি ফাটানো যাবে না, যে কোনো ধরনের বাজি ইনক্লুডিং গ্রিন ক্র্যাকার্স অলসো। তো এটা ওয়েলকাম স্টেপ এই জন্যে যে এয়ার পলিউশন এবং রেসপিরেটরি ডিস্ট্রেস ইজ ওয়েল প্রুভেন। বহুদিন ধরে প্রচুর রিসার্চ দেখিয়েছে যে এয়ার পলিউশন ইন জেনারেল হলে রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়ে, ব্রিদিং ট্রাবলস বাড়ে। এবং দিওয়ালি ইন্ডিয়াতে জেনারেলি, আমরা কলকাতায় তো কালী পুজো বলে মোস্টলি জানি, দিওয়ালি ইন্ডিয়াতে যদি দেখেন তাহলে রাফলি অ্যারাউন্ড 15 to 20 ডেজ ধরে সেলিব্রেশন চলে, এবং বিভিন্ন স্টেটে 15-20 দিন ধরেই অল্প বিস্তর বাজি পোড়ানো হয়। এবং এই সময়টা প্রচুর ডেটা আমি কিছু প্রেজেন্টেশন দেখাবো, সেখানে দেখানো হয়েছে যে দিওয়ালির সময় অনেকটাই পলিউশন বাড়ে। ওই 15-20 দিন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পলিউশনটা থাকে, যদিও এটাকে আমরা শর্ট টার্ম পলিউশন বলে মেনে থাকি। এবং তাতে রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি ট্রাবলস, ব্রিদিং ট্রাবলস এগুলো প্রচুর বাড়ে, হসপিটাল ভিজিটসও বাড়ে। ফলে দিওয়ালি এবং এয়ার পলিউশনের সঙ্গে যে কানেকশনটা আছে সেটা কোভিড-19 সঙ্গে ভেরি মাচ রিলেটেড। আমি একটা ছোট প্রেজেন্টেশন শেয়ার করতে চাই, আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখতে পেলে আমায় জানাবেন, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি ভিজিবল? হ্যাঁ, ভিজিবল হয়েছে। ভিজিবল হয়েছে, ওকে। সো আমি যেটা বলতে চাইছি সেটা এয়ার পলিউশন, দিওয়ালি বা ফায়ার ক্র্যাকার বার্স্টিং, তার মধ্যে কানেকশন, অ্যান্ড দেন রিলেটেড কমপ্লিকেশনস যেটা কোভিড-19 এর সঙ্গে রিলেটেড। জেনারেলি এয়ার পলিউশন সঙ্গে অনেক ধরনের হেলথ এফেক্টকে কানেক্ট করা হয়। এখানে যেটা মোস্টলি কানেক্টেবল, যেটা রিলেটেড টু কোভিড-19 অলসো, ইট ইস নিউমোনিয়া, যেটা জেনারেলি একটা রেসপিরেটরি ডিসঅর্ডার, যার মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেসের সাথে সাথে লাংসে জল জমা এবং বিভিন্ন ধরনের ড্যামেজ, ফাইব্রোসিস এগুলো দেখা যায়। তো জেনারেলি ধরা যায় নিউমোনিয়ার সঙ্গে এয়ার পলিউশন যে কানেকশন আছে, তাতে জেনারেলি ইউনিসেফের এস্টিমেট হচ্ছে 9,20,000 ডেথস গ্লোবালি হয়ে থাকে চিলড্রেনদের মধ্যে। এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের যে রেসপিরেটরি প্রবলেমস গুলো হয় তার সঙ্গে এয়ার পলিউশনের ডাইরেক্ট কানেকশন আছে। যেমন আমি এখানে কিছু রেড টেক্সট করা আছে, সেগুলো দেখতে পাবেন। হাউএভার হাইয়ার লেভেলস অফ এয়ার পলিউশন ক্যান লিড টু আ কম্প্রোমাইজ ইন দিস স্টেরিলাইজেশন অ্যান্ড ফিল্ট্রেশন মেকানিজম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, যার জন্য এগুলো হওয়ার জন্য ALRI, যেটা অ্যাকিউট লোয়ার লেভেল রেসপিরেটরি ইনফেকশন বলে, সেগুলো অলরেডি প্রুভেন। এছাড়া পার্টিকুলেট ম্যাটার মানে অ্যাটমসফেরিক ডাস্ট, যেটা অ্যাকচুয়ালি কেমিক্যালি ইনার্ট কখনোই নয়, সেটা কেমিক্যালি অ্যাক্টিভ হয়, তার মধ্যে অনেক টক্সিনস থাকে, সেইটা একটা মেজর মেডিয়েটর যেটা এই যে আমাদের ডিফেন্স মেকানিজমটাকে উইক করে দেয়, যার জন্য ALRIটা সেট ইন হয়। এছাড়া পার্টিকুলেট ম্যাটার বা ডাস্টের মধ্যে একটা পার্ট থাকে যেটাকে ব্ল্যাক কার্বন বলা হয়, যেটা অ্যাকচুয়ালি কম্বাসশন অফ অর্গানিক ম্যাটার থেকে আসে, যেটা ব্ল্যাক সুটও বলা হয়। সেইটা খুব ফাইন হয় এবং সেটাও ওয়ান অফ দ্য মেজর culprits in this kind of disorders. এছাড়া নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটা পলিউশনের সঙ্গে অনেকভাবে রিলেট করা যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া পলিউটেন্টস ইন ইন্ডিয়া, সেটাও রেসপিরেটরি প্রবলেমস এর সঙ্গে ডাইরেক্টলি লিঙ্কড, অলরেডি প্রুভেন। এগুলো কিছু চেস্ট এক্সরে যেটা এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড। একটা হচ্ছে প্রথমটা
হচ্ছে নিউমোনিক প্লেগের সঙ্গে, যেটা যেটা ইয়ারসিনিয়া পেস্টিস বলে একটা অর্গানিজম করে, সেখানে লাঙের চেস্ট এক্সরে যেটা অন দ্য লেফট কর্নারে দেখানো হয়েছে। এছাড়া চেইন স্মোকারের লাং ড্যামেজ কি করে হয়, দিজ আর ভেরিয়াস থিংস অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। অ্যান্ড দেন অফকোর্স কোল মাইনাররা, যেগুলো আমরা জানি ব্ল্যাক লাং ডিজিজ বলে, কোল মাইনে অনেকদিন কাজ করার ফলে যে রেসপিরেটরি প্রবলেম শুরু হয় লাং ড্যামেজের জন্য, তাদের লাং এরম দেখতে হয়। whereas COVID-19 এর one of the photographs is shown on the right hand side, যেখানে এগেন আপনারা দেখতে পাবেন লাঙে কিরম ধরনের ড্যামেজ অ্যাকচুয়ালি দেখা যায়। তো এইগুলো সমস্ত কিন্তু এয়ার পলিউশনের সঙ্গে রিলেটেড, একটা দুটো অর্গানিজম রিলেটেড, যেমন ইয়ারসিনিয়া পেস্টিস যেটা প্লেগের সময় দেখা যায়। SARS-CoV-2 induced pneumonia is also well known, যেটা অ্যাকচুয়ালি আমি বলবো অ্যাডভান্সড ইনফেকশনসে দেখা যায় COVID-19 এ। প্রথম নিউমোনিয়া হয় না, প্রথমে যেগুলো হয় সেগুলো হচ্ছে ফিভার্স, চিলস, কাফ এটসেট্রা, শর্টনেস অফ ব্রেথ, যেগুলো বাকিরা বললেন যারা অলরেডি অ্যাফেক্টেড ছিলেন। এছাড়া দেখা গেছে যে COVID-19 এর যে নিউমোনিক যে লাং ড্যামেজ এবং অন্য ডিজিজের যে লাং ড্যামেজ, তার মধ্যে স্লাইট ডিফারেন্সেস এরা চেষ্টা করছে বার করার। যেমন দেখা যাচ্ছে নিউমোনিয়া যেটা COVID-19 এ দেখা যায়, সেটাতে বোথ লাংস গেটস অ্যাফেক্টেড। এছাড়া লাংয়ের যে সিটি স্ক্যান গুলো নেওয়া হয়, সেগুলোতে একটা ব্রোকেন গ্লাস টাইপের আর গ্রাউন্ড গ্লাস কাইন্ড অ্যাপিয়ারেন্স হয়, যেটা আপনারা উপরের ছবিটাতে দেখতে পাবেন, ভাঙা কাঁচের মতো একটা অ্যাপিয়ারেন্স হয়। এছাড়া দেখা যাচ্ছে যে সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল, যেটা পৃথিবীর একটা ওয়েল নোন অর্গানাইজেশন, তারা বলেছে নিউমোনিয়া এবং COVID-19 ইন্ডিভিজুয়ালস এর মধ্যে একটা সিরিয়াস কানেকশন আছে, মিনস ইন অ্যাডভান্স কেসেস সেটা দেখা যাচ্ছে। এছাড়া লিঙ্কিং যদি করতে হয় COVID-19 এর সঙ্গে এয়ার পলিউশন, তাহলে অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এবং এয়ার কোয়ালিটি স্টাডিজ হচ্ছে পৃথিবীতে টু ফাইন্ড আউট আ ভেরি ডাইরেক্ট কানেকশন বিটুইন দ্য টু। কিছু রিপোর্ট বলছে অ্যারাউন্ড 15% ডেথ ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে COVID-19 থেকে, এবং যেটা এয়ার পলিউশন থেকে অরিজিনেট করছে। ইউরোপে সেটা অ্যারাউন্ড 19%, নর্থ আমেরিকাতে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 17%। এই ভ্যালুস গুলো স্যাক্রোস্যাঙ্ক্ট না হলেও দিস আর ইন্ডিকেটিভ দ্যাট কিছু প্রপোর্শনের অফ পপুলেশন মে বি গেটিং এফেক্টেড বাই এয়ার পলিউশন, মানে COVID-19 যারা এফেক্টেড, এবং ইস্ট এশিয়াতে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 27%। তো এই ধরনের বিভিন্ন রকমের চেষ্টা সায়েন্টিস্টরা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে কানেকশন বের করা যায়। এছাড়া এরকমও দেখা যাচ্ছে যে একদম লাস্টে দেখুন বলা আছে যে ইচ এক্সট্রা মাইক্রোগ্রাম, মানে এক মাইক্রোগ্রাম যদি PM 2.5, মানে ডাস্ট যার সাইজ 2.5 মাইক্রোগ্রাম, সেটা যদি বাড়ে, তাহলে মর্টালিটির রেট অ্যারাউন্ড 11% বাড়তে পারে। এবং সেটা দেখা যাচ্ছে যে স্মোকিং এর সঙ্গে যে ডেথটা লিঙ্ক করা হয় তার সঙ্গে অ্যাট পার, এই লাস্টের যে ডেটাটা। এছাড়া আরো বলছে যে চায়নাতে দেখা গেছে প্রত্যেক 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, মানে প্রত্যেক মিটার কিউব এয়ারে যে 10 মাইক্রোগ্রাম বাড়ে PM 2.5, PM 10, এটসেট্রা, NO2 এন্ড ওজোন, তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন পার্সেন্টেজে COVID-19 এর কেসেস, কনফার্মড কেসেস ইনক্রিজ হচ্ছে। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের ডেটা আছে যেগুলো ডিসকাস করা যেতে পারে আরো, যেগুলো আমি ডিসকাস করছি না এখন। ফলে দেয়ার ইজ আ ডেফিনিট কানেকশন, প্রথমে বোঝা যায়নি, কিন্তু আস্তে আস্তে যেটুকু এভিডেন্স বেরোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এয়ার পলিউশন প্রবলেম করবে। এছাড়া ফায়ার ক্র্যাকার থেকে এয়ার পলিউশন যেটা হয়, দিস ইজ অলসো ওয়েল নোন, যেটা মেটালস পার্টিকুলেট দেখা যায় যে ফায়ার ক্র্যাকার ব্রাস্টিং এর সঙ্গে বেড়ে যায়, ব্ল্যাক কার্বনও বাড়ে, এবং এগুলো দেখা যায় যে যারা কাছাকাছি ফায়ার ক্র্যাকারের কাছাকাছি আছেন তাদের উপর খুব বড় এফেক্ট আসতে পারে, কারণ স্মোকটা ওখান থেকে জেনারেটেড হয়। এটা একটা পার্টিকুলার স্টাডি যেখানে একদম ফায়ার ক্র্যাকার বার্স্টিং এর সামনে ইনস্ট্রুমেন্ট বসিয়ে মনিটরিং করা হয়েছিল। ওখানে দেখতে পাবেন যে পোর্শন গুলো এখানে ব্লু ব্যান্ডের মধ্যে রাখা আছে, এখানে পার্টিকুলেট ম্যাটারের এবং ব্ল্যাক কার্বনের কি করে ইনক্রিজ হয় ডিউরিং ফায়ার ক্র্যাকার বার্স্টিং, সেগুলো দেখানো আছে। দেখে মনে হচ্ছে এগুলো খুব শর্ট টার্ম ইভেন্ট, মেবি ডিউরিং দ্য ফায়ার ক্র্যাকার বার্স্টিং অনলি, কিন্তু যখন আপনার আশেপাশে হাজার হাজার বাজি ফুটবে, তখন অবভিয়াসলি এই প্রপোর্শনটা অনেক বেশি হবে পলিউশনের, এবং ইট উইল স্টে ফর আ লং টাইম, এবং সেই জন্য অ্যাটলিস্ট 3-4 দিন ধরে যথেষ্ট পরিমাণে এক্সপোজার হতে পারে। এটা ক্ষেত্রেই দেখতে পাবেন অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন প্রচন্ড ভাবে বেড়ে যায়। প্রত্যেকটা ডেটাতেই যে পিক গুলো দেখতে পাচ্ছেন, পিক গুলো হচ্ছে দিওয়ালি রিলেটেড, ফায়ার ওয়ার্ক রিলেটেড এয়ার পলিউশন। এগুলো সাম আদার গ্রাফ যেগুলো স্যাটেলাইট থেকে তৈরি করা হয়, যেগুলো পলিউশন দেখা বিভিন্ন রিজনে ইন্ডিয়ার, এবং সেগুলো তো দেখাচ্ছে জাস্ট প্রি দিওয়ালি, পোস্ট দিওয়ালি এবং ডিউরিং দিওয়ালি পলিউশনের মাত্রা এইসব
বিভিন্ন ইন্ডিয়ান স্টেটে এবং সিটিতে অনেক বেড়ে যায়। এবং কোভিড-19 সঙ্গে রিলেশন ইজ ভেরি অবভিয়াস, কারণ এয়ার পলিউশনের সঙ্গে যখন কোভিড-19 ডাইরেক্ট রিলেশন পাওয়া গেছে, কারণ দুটোই লাং ড্যামেজ করে, এবং যারা অলরেডি কোভিড-19 অ্যাফেক্টেড এবং লাং ইজ কম্প্রোমাইজড, প্লাস দে গেট আ ডোজ অফ এয়ার পলিউশন, অ্যান্ড দিওয়ালির সময় সেটা যদি আরো বাড়ে, তো অবভিয়াসলি এটা বলাই বাহুল্য যে প্রচন্ডভাবে রেসপিরেটরি প্রবলেম বেড়ে যেতে পারে, এবং যারা অলরেডি কোভিড-19 অ্যাফেক্টেড এবং লাং অ্যাফেক্টেড, তাদের কন্ডিশন আরো সিরিয়াস হতে পারে। দিওয়ালি 2020 যে সিনারিওটা, সেটা জাস্ট ব্রিফলি, এটা আমার লাস্ট স্লাইড, ডিসকাস করার জন্য যে ওয়েলকাম স্টেপ কি যেটা বাজি ফাটানো বন্ধ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টেটে কিন্তু অলরেডি রিপোর্টেড হচ্ছে কি বাজির ফাটানোর ইনসিডেন্ট অলরেডি হয়েছে, ইলিগাল ক্র্যাকার্স, কারণ প্রত্যেক মহল্লায় গিয়ে প্রত্যেক গলিতে গিয়ে চেক করা হয়তো সম্ভব হচ্ছে না, ফলে বিভিন্ন, যেমন ফরিদাবাদ, দিল্লির কাছে অলরেডি কিছু বাজি ফাটানোর ইনসিডেন্টস আমি দেখছিলাম রিপোর্টস। এছাড়া 2019-এও কোর্ট বলেছিল শুধু গ্রিন ক্র্যাকার ফাটানো যাবে, এবং তার জন্য রাত্রিরে 8টা থেকে 10টা একটা সময় দিয়েছিল। এবছরও সেই চেষ্টা, কিন্তু যেটা বাজি বানায় বা বাজি সেল করে তারা কিন্তু এটা চেষ্টা করছে এখনো, যদি দেখেন তারা বিভিন্নভাবে পলিটিক্যালি চেষ্টা করছে, অ্যাটলিস্ট 2 থেকে 4 ঘন্টার একটা যদি উইন্ডো তারা পায়, তাহলে তাদের যে হিউজ বাজি পারচেস করেছে সেটা কিছুটা অন্তত বিক্রি হবে, সেটার চেষ্টা এখনো চলছে। ফলে লেটস ওয়েট আপ টু দিওয়ালি, কোর্ট যদিও অর্ডার দিয়েছে। এছাড়া হচ্ছে যেটা সাজেস্ট হচ্ছে অনলি লাইটস অ্যান্ড পূজাস রিলেটেড টু দিওয়ালি, ইটস আ ওয়েলকাম স্টেপ। এছাড়া দেখা যাচ্ছে ইনস্পাইট অফ ব্যান, যেটুকু আমাদের মিনিমাম প্রিকশনস নেওয়া দরকার সেটুকু চালিয়ে রাখা দরকার, যেটা হচ্ছে মাস্ক পরা, এবং দিওয়ালির আশপাশে বাড়ির ভিতরে থাকা মোস্টলি, বিকজ লোকালি বাজি ফাটতেও পারে ইনস্পাইট অফ ব্যান। যদিও পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে যারা বাজি ফাটাবে তাদেরকে বিভিন্নভাবে পেনালাইজ করবে। এছাড়া যেটা এয়ার পলিউশনে বলা হয় ইনডোর এয়ার পিউরিফায়ার ইউজ করা, যেটা অ্যাকচুয়ালি হেপা ফিল্টার ইউজ করে বাড়িতে ইউজ করা হয়, কিন্তু সেগুলো ইন্ডিয়াতে রেয়ারলি ইউজ হয়। বিদেশে তবুও দেখবেন যে ঘরে ঘরে এয়ার পিউরিফায়ার আছে হয়তো। এখানে সেই পিউরিফায়ার দামগুলো অ্যাকচুয়ালি 20,000 আপওয়ার্ডস, ফলে সবাই অ্যাফোর্ড করতে পারে না, এবং অত আমরা হয়তো সিভিয়ার স্টেজে এখনো পৌঁছইনি। কিন্তু কোভিড যদি স্টে করে এবং পলিউশন, দিল্লির যা অবস্থা দেখতে পাচ্ছেন, দিল্লির বিশেষ করে, বিকজ ইটস এ ক্যাপিটাল সিটি, প্রচন্ড প্রবলেমে দাঁড়িয়েছে, ওখানে কোভিড কেসেস বাড়ছে এবং পিপল আর ভেরি নার্ভাস। সো সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স আছে যে এয়ার পিউরিফায়ার লোকে ভবিষ্যতে হয়তো কিনতে হতে পারে আমাদের। আরেকটা যেটা হতে পারে, হসপিটালদের যারা HVAC সিস্টেম ইউজ করে, মানে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, সেখানে এন্টায়ার হসপিটাল গেটস এয়ার ফ্রম আউটসাইড দ্যাট ইজ ফিল্টার্ড বাই HVAC, আই মিন হেপা ফিল্টার্স, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট ফিল্টার্স। সেক্ষেত্রে হয়তো হসপিটালের ভিতরে যারা পেশেন্টস আছে তাদের কম প্রবলেমস হবে ডিউ টু পার্টিকুলেট পলিউশন। whereas দিওয়ালিতে যদি বাজি ব্যানও হয়ে থাকে বা ছোটখাটো এরিয়াতে যদি বাজি ফাটতেও থাকে, তবুও আশা করি সমস্ত হসপিটাল ইনক্রিজড রেডিনেস রাখবে যে যদি কিছু ইনক্রিজড পেশেন্টস ভিজিট শুরু করেন হসপিটালে আফটার দিওয়ালি, তাতে যদি তারা তাদেরকে প্রপারলি ক্যাটার করতে পারেন। ফলে দিজ আর দ্য ওভারভিউজ রিলেটেড টু এয়ার পলিউশন, ফায়ার ক্র্যাকার অ্যান্ড কোভিড-19 কমপ্লিকেশনস। থ্যাংক ইউ, আই এম স্টপিং দ্য শেয়ারিং। দীপাঞ্জন বাবু, হ্যাঁ দীপাঞ্জন বাবু, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি যে আপনি যেটা বললেন এটা গ্রিন ক্র্যাক, হ্যাঁ, গ্রিন ক্র্যাকার জিনিসটা কি? গ্রিন ক্র্যাকার, অবভিয়াসলি গ্রিন আমরা সবসময় মিন করি যেটা ইকো ফ্রেন্ডলি। গ্রিন ক্র্যাকার হচ্ছে এমন ধরনের একটা ক্র্যাকার যেটা নিরিতেও এক ধরনের তৈরি হচ্ছে, এবং তার জন্য প্রচুর MOU শিবকাশী ইন্ডাস্ট্রির সঙ্গে করা হয়েছে, ফাইল করা হয়েছে। এতে গ্রিন ক্র্যাকার যেটা বলছে তাতে কিছু কেমিক্যালস চেঞ্জ করা হয়, যেমন ধরুন বেরিয়াম নাইট্রেট, যেটা মোস্টলি ইউজ করা হয় গ্রিন কালারের জন্য, গ্রিন কালার দেওয়ার জন্য, সেটাকে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে রিপ্লেস করা হয়েছে, যেহেতু বেরিয়াম ইজ নোন টু বি আ প্রবলেমেটিক ওয়ান। দেন কিছু অ্যাডিটিভস অ্যাড করা হয়েছে যেগুলোকে ধরে নেওয়া হয়, সেগুলো ডাস্ট অ্যারেস্টার। দ্যাট মিনস বাজিটা ফাটার পরে যে পার্টিকুলেটসটা আদারওয়াইজ ডিসপার্স হতো, সেইটাকে এই অ্যাডিটিভরা মানে অ্যাগ্লোমারেট করে তাড়াতাড়ি মাটিতে ফেলে দেবে, ফলে সেই পার্টিকুলেটস গুলো এয়ারে যাবে না। এবং এমিশন টেস্টিং এ দেখা গেছে এই ধরনের বাজি যেটা অ্যাটলিস্ট নিরিতে বানানো হয়েছে, উইচ আই নো, সেটার মধ্যে দেখা যাচ্ছে এই পার্টিকুলেট পলিউশনটা অ্যাটলিস্ট 30% রিডাকশন হচ্ছে, এর বেশি এখনো পর্যন্ত কমানো যায়নি। তবে 30% রিডাকশন ইজ আ ওয়েলকাম স্টেপ অ্যাজ আ কাইন্ড অফ আ প্রিলিমিনারি সাকসেস। যদি ভবিষ্যতে আরো বেটার গ্রিন ক্র্যাকার্স বানানো যায় এবং
এমন যদি সিনারিও আসে যে লোকজন ক্র্যাকার ফাটাবেই, সেটা যদি রাজি করানো না যায়, কোভিড অর নো কোভিড, তবুও গ্রিন ক্র্যাকার ইজ এ বেটার সিনারিও। কিন্তু অ্যাট দ্য সেম টাইম গ্রিন ক্র্যাকার মার্কেটে অনেক কোম্পানি শুনেছি বানাচ্ছে, এবং তাদের যে প্রপার সার্টিফিকেশন সেটা জরুরি। কেউ একটা গ্রিন ক্র্যাকারের একটা লেবেল লাগিয়ে বাজারে বেচলো, এটা যেটা আদৌ গ্রিন ক্র্যাকার নয় এবং রিডিউসড এমিশন নয়, সেটা হলে চলবে না। ফলে গ্রিন ক্র্যাকার প্রপারলি সার্টিফাইড বাই আমাদের যে একটা সার্টিফিকেশন এজেন্সি আছে, তাতে নিরি ইনভলভ আছে, পেসো বলে তাদেরকে, তাদেরকে দিয়ে সার্টিফাই করলে তবেই সেই গ্রিন ক্র্যাকার মার্কেটে আসা উচিত। তো আপনারা কি কোনো অনেক ধন্যবাদ। এই ব্যাপারে কি কোনো মনিটরিং করছেন? এই ব্যাপারে কি কোনো আপনাদের মনিটরিং সেল আছে যারা? হ্যাঁ হ্যাঁ, আমাদের হেডকোয়ার্টার নাগপুরে, হ্যাঁ আছে আছে। নিরিতে ফায়ার ক্র্যাকার তারা কি তৈরি হয়েছে? আচ্ছা, নিরিতে এটা আপনাদের হেড অফিস নাগপুরে, সেখানে এটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তৈরি হয়েছে। আচ্ছা, একটা জিনিস একটুখানি এই বিশ্বজিৎ বাবুর কাছ থেকে একটুখানি জেনে নিয়ে, দীপাঞ্জন বাবুর কথা সূত্র ধরে, যে দীপাঞ্জন বাবু যেটা বললেন যে যারা ক্র্যাকার ইন্ডাস্ট্রি তারা তবু চেষ্টা করছে একটা 2 ঘন্টা হলেও যদি একটা উইন্ডো বার করা যায় যেখানে একটুখানি বাজি ফাটানোর সুযোগ তারা পাবে। তাহলে এই বিশ্বজিৎ বাবু যদি একটু আমাদের বলেন যে যদি ধরুন এই খুব নিয়ন্ত্রিত ভাবেও বাজিটা ফাটাতে দেওয়া হয়, তাহলেও দূষণের উপরে তার তো একটা ভয়ঙ্কর প্রভাবই পড়বে। আপনার মাইকটা অফ আছে বিশ্বজিৎ বাবু, আপনার মাইকটা অফ আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? রূপম অন করে দেব। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন যে প্রশ্নটা তুললেন আপনারা, যে যারা বাজি তৈরি করছেন তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন কিছু সময়ের জন্য যদি বাজিটা যে ব্যবহার করা যায়, আমার মনে হয় আজকে যে ভারতবর্ষের পরিস্থিতি, সমস্ত রাজ্যে এই অতিমারির সময় এটা সঠিক পদক্ষেপ নয়। এবং কোনোভাবেই এখন এই মুহূর্তে বাজিটাকে, এই মুহূর্তে আপনার হিসেব করে দেখুন, এখন এই এত লোক যেখানে আক্রান্ত হয়ে রয়েছে, এবং তাদের এই যদি আবার এই বাজি ফাটিয়ে, এবং একবার যদি মানুষের হাতে বাজি চলে যায় এবং সামান্য যদি রিল্যাক্সেশন দেওয়া যায়, এটা কোথায় থামবে তা বলা যায় না। যেমন গতবারে ধরুন সুপ্রিম কোর্ট দিল্লিতে সব রকম বাজি নিষিদ্ধ করেছে, কিন্তু সেটা কার্যকারী করা যায়, কারণ তার আশেপাশে স্টেট করেছে। 1997 সাল থেকে পশ্চিমবঙ্গের বুঝে শব্দবাজি নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু সেটা কি পুরো করা গেছে? তা নয়। তো আজকে আমার নিজের ব্যক্তিগত মত, এবং আমরা যে পরিবেশে কাজ করি, আমাদের মত হচ্ছে এবছরে কোনো রকমই কোনোভাবেই এই বাজির ব্যাপারে ছাড় দেওয়া উচিত। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। তখন আমরা খুব ছোট, যখন ভারত চীনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল 62 সালে, তখন ছোটবেলাতে তখন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছিল যে এবার দিওয়ালিটা খালি মোমের হতে হোক, কোনোভাবেই যাতে বাজি না পড়ানো হয় শুধু শহীদদের জন্য। তাহলে আজকের এবারকার যদি দীপাবলি, তোমার কালী পুজোতে যারা এই সেবা করতে যে ডাক্তাররা মারা গেলেন, যারা বিভিন্ন রকম যারা কর্মী ছিলেন তারা মারা গেলেন, তাদের জন্য তো শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আমরা বাজি ফাটানো থেকে বিরত থাকতে পারতাম। তবে একটা কথা ঠিকই, এটা গভর্নমেন্টের অনেক আগে থেকেই এটা ভাবনা করা উচিত ছিল যে এবারে যে অবস্থা রয়েছে তাতে বাজিটা যাতে তৈরি না হয় সে ব্যাপারে অনেক আগে থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের। তাহলে কিন্তু সমস্ত ভারতবর্ষ জুড়ে আজকে বাজির নির্মাতারা যে কথাটা বলছেন যে আমাদের তৈরি হয়ে গেছে আমরা কি করব, তাহলে কিন্তু এই কথাটা আসতো না। এই ভাবনাটা জুন জুলাইয়ের সময়তেই নেওয়া উচিত ছিল, কারণ এটা তো পরীক্ষিত যে বাজি যদি পড়ে, আতশবাজি যত পুড়বে তত ধোঁয়া হবে, তত বায়ু দূষণ ঘটবে। এবং যে সময় এবার কালী পুজো পড়েছে সেই সময় ওয়েদার ভারী হয় এবং অনেক বেশি সমস্যা তৈরি হয়। এটা কোনোটাই অজানা তথ্য রাষ্ট্রের কাছে ছিল না। তো রাষ্ট্রের ভাবনা চিন্তার ক্ষেত্রে পরিসরটা যদি হয় এবং বুদ্ধিমত্তার সঙ্গে যদি সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে বাজি নির্মাতারাও তার এখানে এই কথাটা বলতে পারতেন না। এইটাই হচ্ছে এই মুহূর্তে আমার বক্তব্য।
হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনাকে আমি একটু প্রশ্নটা করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই বাজির ব্যাপারটা, যেটা তো এটা তো একটা আমাদের সমস্যা তো রয়েই যাবে, কারণ অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আইনের যে মানে কোনো নির্দেশ হয়তো পালিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে হাইকোর্টের নির্দেশের ফলে যে দুর্গাপুজোর সময় মানুষ কিন্তু অনেক অনেক সচেতনতার সঙ্গে তাদের দিন যাপন করেছে, অর্থাৎ সেই দুর্গাপুজোর ভিড় ঠিড় হ্যানা ত্যানা এগুলো অনেকটাই কম হয়েছে। তো এই ক্ষেত্রেও কি আপনার এরকম কোন একটা আশার জায়গা আছে যে মানুষ সচেতন হয়ে এবার বাজির ব্যাপারটা বা বাজির ব্যবহারটা কম করবে? সেটা তো আমরা আশা করতে পারি। সেই এই আশা নিয়েই তো আমরা বাঁচি। আমরা যেমন এটাও আমরা দেখেছি, যেমন এবার দুর্গাপুজোতে দেখেছি যখন পশ্চিমবঙ্গের বুকে শব্দবাজি নিয়ন্ত্রণ করা হয়েছিল, অনেকেই শব্দবাজি ব্যবহার করেননি, নিয়ন্ত্রিত হয়েছিল, আবার কিছু কিছু সময় হয়তো বেড়েও গিয়েছিল। আবার এটাও দেখেছি যে সমস্ত রকম নির্দেশ থাকা সত্ত্বেও রবীন্দ্র সরোবরে কিছু মানুষ ঢুকে তারা জলকে নষ্ট করেছে, দুটোই আছে। সুতরাং আমরা নিশ্চয়ই করে আমাদের প্রচার চলছে, রাষ্ট্র প্রচার করছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, পুলিশ প্রশাসন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, যারা মূলত এক্সিকিউটিভ অথরিটিস, তারা এই ব্যাপারে নেমেছেন, প্রচার চালাচ্ছেন। প্রশাসনে যারা আছেন, জেলা প্রশাসন, মহকুমা স্তরের প্রশাসন, তারা এটা করছেন। কিন্তু মানুষের মধ্যে তো একটা নিশ্চয়ই আমার মনে হয় চেতনাটা থাকবে, এটা তো আমরা আশা করতেই পারি, যে তারা নিজেরাই স্বপবিত্র হয়ে বাজি নিজেরা কিনবেন না, বাচ্চাদের হাতে বাজি তুলে দেবেন না। কারণ আনন্দ কখনোই যেন অপরের অমঙ্গলের কারণ না হয়, সমাজ জীবনের সংকট যাতে টেনে না আনে, সেই উৎসবটা তো করা বাঞ্ছনীয় নয়। আর পরিবেশ আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে, যেখানে পৃথিবী জুড়ে আজকে পরিবেশ নিয়ে আলোচনা চলছে, একটু এই নিরিশ সায়েন্টিস্ট উনি বলছিলেন, সঠিকভাবে উনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আর যেখানে যদি কোভিড নাও হয়, তাহলেও আপনাকে আমার মনে পড়ছে, যখন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বুকে শব্দবাজি নিয়ন্ত্রিত হলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আলোর বাজি খুব বাড়তে আরম্ভ করলো। 2009-10 থেকে আমরা দেখতে পেলাম যে আলোর বাজি এত বাড়তে আরম্ভ করলো, তখনই কিন্তু মনে হলো আলোর বাজির একটা নিয়ন্ত্রণ দরকার। নিয়ন্ত্রণহীন ভাবে আলোর বাজি ব্যবহার করা যায় না। এবং ইন দি মিন টাইম সুপ্রিম কোর্ট একটা দিল যে প্রত্যেক রাজ্যকে একটা নির্দিষ্ট জায়গা স্থির করতে হবে, সেখানে যে মানুষ বাজি পোড়াবে। গ্রিন ক্র্যাকারের কথা এসে গেল, নির্দিষ্ট জায়গায় বাজি পোড়াতে হবে। এবং যারা বাজি তৈরি করবে, সেটাও একটা মস্ত বড় দিক, যে যারা নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে বাজিটা তৈরি করবে। অর্থাৎ এটাও তো একটা ইন্ডাস্ট্রি, সুতরাং একটা বাজি তৈরির একটা হাব হবে, যাতে সেখানে সুরক্ষা বলয় থাকে। আমরা তো পশ্চিমবঙ্গের বুকেই দেখেছি, বেআইনি বাজি তৈরি করতে যে কিংবা বাজি বিস্ফোরণে কয়েকশো মানুষ মারা গেছেন 2009 থেকে 2019-20 মধ্যে। অসম্ভব মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। এবং বাজি শিল্পের দূষণ আছে ঠিক কথাই, কিন্তু বাজি একেবারেই তো বন্ধ করা যাচ্ছে না, এটা একটা আনন্দের একটা পার্ট, সুতরাং আমাদের উৎসবের পার্ট হয়ে গেছে। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। অনিয়ন্ত্রিত ভাবে এই বাজি ব্যবসাটাকে ছেড়ে দেওয়া যায় না। আজ হয়তো কোভিড আছে, হয়তো 1-2 বছর পরে কোভিড আর থাকবে না, তো তাতেও কিন্তু এই বিষয়বস্তুটাকে ছেড়ে দেওয়া যায় না। এই বাজির যে দূষণ, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন শিল্প হয়েছে, শিল্পের দূষণ নিয়ন্ত্রণ করতে হয়েছে, বর্জ্য তৈরি হচ্ছে, বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণ করতে হচ্ছে, ঠিক এই বাজি থেকে যে দূষণ তৈরি হচ্ছে একেও নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণহীন ভাবে বাজি ফাটানো যাবে না, শব্দবাজি হোক কিংবা আতশবাজি হোক, একে রাষ্ট্রীয় অনুশাসনের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে এবং তার সঙ্গে মানুষের সচেতনতাকে কার্যকারী ভূমিকা নিতে হবে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। আচ্ছা, অন্য একটা বিষয় জানতে চাই, যে বাজি তো একটা দূষণের বড় কারণ, ঠিক কথাই, কিন্তু এছাড়াও তো আরো বায়ু দূষণের আরো অনেক কারণ আছে। সেই যেগুলো, যে কোনো রকমের বায়ু দূষণই তো কোভিড রোগীদের জন্য খুব কষ্টকর পরিস্থিতি তৈরি করবে। তো সেই জন্য অন্যান্য দূষণ উৎসগুলো সম্পর্কে যদি একটু বলেন আমাদের, যে আর যে দূষণগুলো, সেগুলো কি ধরনের নিয়ন্ত্রণ দিতে হতে পারে? সেটা তো আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা যদি প্রাথমিকভাবে খুব বড় বিশ্লেষণ না, যদি সাধারণভাবে বলি, বায়ু দূষণের কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে শিল্পের দূষণ,
বর্জ্যের দূষণ, অর্থাৎ যেখানে বিভিন্ন জায়গায় বর্জ্য পড়ে থাকে সেগুলোকে পোড়ানো হয়, বাজির দূষণ, যানবাহনের দূষণ, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, সেই কনস্ট্রাকশন ওয়ার্ক হলে ব্যাপক একটা দূষণ হয়। তবে সাম্প্রতিক কয়েক বছর ধরে একটা বড় দূষণ বা বায়ু দূষণ দেখতে পাচ্ছি, ধান কিংবা গম চাষ হয়ে যাওয়ার পর মাঠে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরকম বেশ কিছু সমস্যা রয়েছে বায়ু দূষণে। এগুলো তো সবই নিয়ন্ত্রণ করার চেষ্টা, আইনও আছে, নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, সেটা তো আমি আগেই বললাম। এই কোভিড যদি নাও হয়, প্রত্যেক বছর বায়ু দূষণের জন্যই কয়েক লক্ষ মানুষ মারা যায়, এটা তো স্টাডি হয়েছে। তারপরে ক্যান্সার বাড়ছে, আমাদের ফুসফুসের রোগ বাড়ছে, বিশেষ করে এগুলো বড় বড় শহর যেখানে অত্যন্ত বেশি যানবাহন চলে, অত্যন্ত দূষিততম শহর হিসেবে চিহ্নিত হচ্ছে তারা। সেখানে তো সুপ্রিম কোর্টও বলেছে যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, তার সঙ্গে এই যে ফসল পোড়ানো সেইগুলোকে অল্টারনেটিভ সিস্টেমের মধ্যে আনতে হবে, সেটা করা যাবে না। কনস্ট্রাকশন ওয়ার্ক যেখানে হচ্ছে সেখানকার নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু পদ্ধতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে দেওয়া হয়েছে। তারপরে একটা খুব মস্ত বড় জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা হচ্ছে এই যে মিউনিসিপাল ওয়েস্ট বিভিন্ন বড় বড় রাস্তার দুপাশে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে এবং সেইগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা মারাত্মক দূষণ হচ্ছে সেখানে, বিভিন্ন ধরনের সেখানে হচ্ছে। তারপরে হচ্ছে থার্মাল প্ল্যানের যে কোল ফ্লাই অ্যাশ রয়েছে, সেই ফ্লাই অ্যাশের বিষয়বস্তুটা, সুতরাং সবগুলোই দূষণের জন্য হতে, প্রত্যেকটাকেই আইন মোতাবেকে অনুশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এ ব্যাপারে ভারতবর্ষের বুকে যথেষ্ট আইন আছে। নিরির মতন অনেক সংস্থায় তারা রিসার্চ করে তাদের টেকনিক্যাল পেপার প্রেজেন্ট করেছে, তারা বলে দিয়েছেন সুনির্দিষ্টভাবে এক্সিকিউটিভ অথরিটিসকে কোথা থেকে দূষণের উৎপত্তি, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং এইগুলো কার্যকারী করাটা আমাদের দরকার এবং মানুষের সচেতনতাও দরকার, এবং এ ব্যাপারে রাষ্ট্রের সদিচ্ছা, মানুষের সচেতনতার দুটো যৌথ মিলন ঘটলেই তবে কিন্তু বায়ু দূষণ কেন, তার সঙ্গে আমরা মুক্তি পাবো। এবং এই আরেকটা বায়ু দূষণ বেড়ে যাবার একটা বড় কারণ আছে, যেভাবে যথেচ্ছভাবে জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন এই বায়ু দূষণ যখন হয়, এই পার্টিকুলেট ম্যাটার গুলো আস্তে আস্তে জলের মধ্যে যে সেটেল করে, কিন্তু এখন সেটেল করার সুযোগ নেই। সর্বত্র ভাবে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে, জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে, নদী প্রায় আক্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত গুলোই আমাদের ভাবনার মধ্যে আছে, ভাবনার মধ্যে আনা দরকার, এবং রাষ্ট্রীয় সদিচ্ছা আরো অনেক বেশি বেশি সদিচ্ছার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হওয়া দরকার। হ্যাঁ, দীপাঞ্জন বাবু, যদি একটু বলেন এই বিষয়টা সম্পর্কে আপনাদের তরফ থেকে, যে আপনারা যেরকম বিশ্বজিৎ বাবু বললেন যে আপনারা অনেক আইডেন্টিফাইও করে দিয়েছেন অনেক জায়গা। হ্যাঁ, উনি অনেক কিছু ঠিকঠাক বলেছেন, যে যেরকম ধরনের কাজকর্ম করা উচিত বা যেরকম ধরনের সোর্সেস এর উনি নাম নিলেন সবগুলোই খুব কারেক্ট। এবং ওভারঅল ইন্ডিয়াতে যদি দেখা যায়, আমাদের যেহেতু বিহেভিয়ার একই রকমের, এবং ইন্ডিয়াতে যদি সব সিটি নেওয়া হয় ইনক্লুডিং অল মেগা সিটিজ, সেখানে যে সোর্সেস এর কথা উনি বললেন সেগুলো সমস্ত সিটিতেই কম বেশি বিভিন্ন প্রপোর্শনে অ্যাভেলেবল। তো নিরি খুব রিসেন্টলি কলকাতা এবং হাওড়ার জন্য একটা সোর্স অ্যাপরশনমেন্ট স্টাডি বলে সেটা করেছে। এই সোর্স অ্যাপরশনমেন্ট স্টাডিতে 2-2.5 বছর ধরে একটা কাজ করা হয়েছে, যাতে সোর্স গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা হয়েছে এবং সেগুলোর কত শেয়ার বা কন্ট্রিবিউশন আছে এয়ার পলিউশনে সেটাকে বের করার চেষ্টা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে আমাদের রাস্তায় যে জমে থাকা ধুলো থাকে, যেটাকে রোড ডাস্ট বলি, যেটার মধ্যে সয়েল, তারপর পেট্রোলিয়ামের যেটা মানে গাড়ির যেটা ধোঁয়াটা যেটা সেটেল করে, সেই সব ওয়েস্টের পার্ট যেটা রাস্তায় ধুলো হিসেবে জমে থাকে এবং যেগুলো হাওয়ায় বা গাড়ি চললে সেইগুলো হাওয়ার মধ্যে উড়ে চলে আসে, সেটার খুব একটা বড় প্রভাব আছে। এটা ছাড়াও কলকাতায় যদি দেখতে হয়, ভেহিকুলার পপুলেশন যেটা বলি আমরা, তার থেকে যে পলিউশনটা হয় সেটার একটা বড় রোল আছে। হট মিক্স প্লান্ট যেগুলো রাস্তা বানানোর জন্য ইউজ হয়, এবং অবভিয়াসলি এটা টেম্পোরারি একটা প্রসিজার, সেখান থেকে যথেষ্ট শর্ট টার্ম পলিউশন হয়। এছাড়া কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট যেগুলো কলকাতার আশেপাশে ছড়িয়ে রয়েছে, তাদের একটা বড় রোল আছে। এছাড়া যেটা ধরুন হাউস হোল্ড এয়ার পলিউশন আমরা বলি, হাউস হোল্ডে বা কলকাতা স্লামসে যে কোল বা ফিয়েল উড, যেটাকে আমরা কাঠ কয়লা বলি,
কাঠ কয়লা এবং বিভিন্ন ধরনের ওয়েস্ট জ্বালিয়ে যে রান্না করা হয় বা শীতকালে বাড়ি গরম করার জন্য যে ইউজ হয় সেই সবের একটা বড় রোল আছে। রোড সাইড ইটারিজে যেখানে কয়লা এবং কাঠ কয়লা জ্বলে সেখানকার একটা বড় রোল আছে। কনস্ট্রাকশন সাইটস এর একটা বড় রোল আছে, কারণ ডিউরিং কনস্ট্রাকশন যেটা ডেমোলিশন ওয়ার্ক হয় তার থেকে অনেকটা ধুলো ওড়ে, প্লাস ডেমোলিশন ওয়েস্ট যেটাকে ফেলে রাখা হয় রাস্তার পাশে বেশ কিছুদিন, সেটারও বড় রোল আছে। এইগুলো যদি ধরে নেওয়া হয় প্রাইমারি সোর্স, এগুলো কলকাতা হাওড়া দুটোতেই আছে, এবং মোস্ট অফ দ্য ইন্ডিয়ান সিটিজ যদি দেখেন তাহলে এদের বড় রোল আছে। অল্প বিস্তর কম, তাদের প্রপোর্শন অফ কন্ট্রিবিউশনটা এদিক ওদিক হয়। এছাড়া থার্মাল পাওয়ার প্লান্ট যদি দেখেন সেগুলো কলকাতার আশেপাশে আছে, তাদেরও যথেষ্ট রোল থাকে, কারণ এক একটা থার্মাল পাওয়ার প্লান্টে অনেকটা করে কয়লা জ্বলে। মিনস ইন দ্য প্রপোর্শন, ইন দ্য টু দ্য এক্সটেন্ট অফ অ্যারাউন্ড হান্ড্রেডস অফ টনস পার ডে। সো অবভিয়াসলি সেই সব থার্মাল পাওয়ার প্লান্ট ছাড়া আমাদের চলবেও না, কারণ আমাদের ঘরে যে ইলেকট্রিসিটি আসে সেখান থেকে আসে, তাদের একটা বড় রোল থাকে। এবং সেগুলো বড় বড় চিমনি দিয়ে উপরে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে তারা কোনো না কোনোখানে গিয়ে আফটার 5 to 7 কিলোমিটার, 10 to 15 কিলোমিটার তারা সেটেল করে। ফলে সেই সবেরও লোকাল পলিউশন না হলেও রিজিওনাল পলিউশন অবভিয়াসলি হয়। এছাড়া কলকাতার আশেপাশে যে ইট ভাটাগুলো, যেখানে ইট তৈরি হয়, কলকাতা এক্স্যাক্টলি শহরের মধ্যে নেই, পেরিফেরিতে আছে, তাদেরও একটা বড় রোল আছে, কারণ এইসবগুলোতে জেনারেলি কোনো এয়ার পলিউশন কন্ট্রোলের কোনো ডিভাইস থাকে না। তো ফলে এইসব সোর্স গুলো যদি ধরে নেওয়া হয়, এইসব সোর্স আমাদের কাছে সারা বছর ধরেই এরা থাকে, এরা অলমোস্ট সারা বছর ধরেই অপারেশন চলে। যদি কিছু কিছু সিজনাল, যেমন বললাম আপনার দিওয়ালি ইজ এ সিজনাল অ্যাফেয়ার, তারপরে যেটা রাস্তা বানানোর অ্যাক্টিভিটি ওটা সিজনাল। তো এছাড়া প্রায় সারা বছর ধরে এই অ্যাক্টিভিটিস গুলো চলে, ফলে এয়ার পলিউশন সবসময় হয়। উইন্টারে সিচুয়েশন খারাপ এই জন্য হয় যে উইন্টারে ঠান্ডা হওয়ার জন্য ভারী হয়ে নিচে বসে যায় গ্রাউন্ড লেভেলে, ফলে যে পলিউশনটা গ্রাউন্ড লেভেলে তৈরি হচ্ছে সেটা উপরের দিকে যেতে পারে না আকাশে, ফলে আমরা যারা গ্রাউন্ড লেভেলে বসবাস করি আমাদের কাছে পলিউশনটা এসে পৌঁছয়। ফলে উইন্টার এই অক্টোবর থেকে নিয়ে ফেব্রুয়ারির এন্ড অব্দি মোস্ট ক্রিটিক্যাল, এবং সারা পৃথিবীতে এটা ট্রু কি ডিউরিং উইন্টার মেট্রোলজিক্যাল কন্ডিশনের জন্য এয়ার পলিউশন উড বি, মানে এয়ার পলিউশন সিমিলার হলেও তার এফেক্টটা উড বি ভেরি সিভিয়ার, বিকজ সবকিছু মাটির কাছে বসে থাকে। তো ফলে এই সিচুয়েশনটা আমাদের ফেস করতে হবে। দিওয়ালির সময় যেটা হচ্ছে বা হতো সেটা এবছর হয়তো একটু অন্য রকমের হবে, কারণ অনেকটা ব্যান হওয়ার জন্য আই এম ভেরি শিওর কি এবছর দিওয়ালিতে যদি বাজি ফাটে অনেক কম হবে, কারণ যদি ইলিগাল ফায়ার ক্র্যাকার ইলিগালি ফাটানো হয় তবে সেটা খুব কম আশা করি হবে। এবং আরেকটা জিনিস যেটা এককালে শব্দ দূষণ বন্ধ করার জন্য বাজি বন্ধ করা হয়েছিল, কিন্তু দেখা গেল যেগুলো লাইট এমিটিং ফায়ার ক্র্যাকার, যেমন রং মশাল হোক বা অন্য ধরনের বাজি হোক, যেগুলো শুধু রং দেয় আওয়াজ করে না, তাদের এমিশন কিন্তু কম বই বেশি না, মানে বেশি বই কম না। তো ফলে অবভিয়াসলি এইসব রং মশাল থেকে আপনি নিজে যদি, আমরা একটা বাজি ফাটিয়েছি, অবভিয়াসলি দেখেছি এক একটা রং মশাল থেকে হিউজ অ্যামাউন্ট অফ স্মোক বেরোয়, যেটা অনেক সময় যেগুলো ক্র্যাকার সেগুলো থেকে বেরোয় না। ফলে অবভিয়াসলি আলোর বাজিও কিন্তু এনভায়রনমেন্টালি বেনাইন নয় এবং তারা ইকুয়ালি হার্মফুল। তো ফলে আলোর বাজি দিয়ে সাউন্ড আটকানো এটাও কোনো ইয়ে নয়, পন্থা নয়। এবং ভবিষ্যতে যদি দেওয়ালি চলে নেক্সট ইয়ার অনওয়ার্ডস, তাহলে গ্রিন ক্র্যাকার্স এর আরো বেটারমেন্ট আশা করি হবে উইথ টাইম। তাদের ডিপ্লয়মেন্ট জরুরি, এবং অবভিয়াসলি ল এনফোর্সমেন্ট এজেন্সিদের দেখা উচিত যে যেটুকু ব্যান বা যেটুকু রেস্ট্রিকশনস আছে সেগুলো মানে যদি লোকে মেনে চলে। তবে এয়ার পলিউশনের সঙ্গে আমাদের থাকতে হবে, কারণ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আমাদের কম হয়তো আমরা করতে পারবো না, পৃথিবীর কোথাতেও কম হচ্ছে না। কোভিড এর সময় অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কম হওয়ার জন্য সারা পৃথিবীতে পলিউশন কমে গেছিল, তার জন্য প্রচুর ডেটাবেস এখন অ্যাভেলেবেল। কিন্তু এই কোভিড-19 যেহেতু আস্তে আস্তে অন দ্য রিসেশন, সেই জন্য বলবো যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসও বাড়বে এবং বাড়ছে, এবং পলিউশন আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে এবং আস্তে আস্তে সে আরো বাড়বে উইথ টাইম। সো তাদের পলিউশনের সঙ্গে আমাদের থাকতে হবে, এবং আমাদের নিজেদের পার্সোনাল সেফটি অ্যান্ড হাইজিন আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা এয়ার পলিউশন ম্যানেজমেন্ট বলি, সেটাতে পাবলিক পার্টিসিপেশন ভীষণভাবে জরুরি। মানে আমাদের বিহেভিয়ার কিছুটা কন্ট্রোল করে যাতে আমরা পলিউশন কন্ট্রোল কম করতে পারি, গাড়ির ইউজেজ বা ফায়ার ক্র্যাকারের ইউজেজ বা যেগুলো আনহেলদি প্র্যাকটিসেস সেগুলো যদি কম করতে পারি তবে সিচুয়েশন একটু বেটার হবে। আমি একটু বিশ্বজিৎ বাবুকে জিজ্ঞেস করি,
এই দীপাঞ্জন বাবুর কথার পার্সপেক্টিভেই যে ফায়ার ক্র্যাকার্স মানে যেগুলো শব্দবাজি এবং যেগুলো আলোর বাজি, দীপাঞ্জন বাবু বলছেন যে আলোর বাজি শব্দবাজির থেকেও বেশি মারাত্মক, কিন্তু একসময় তো আলোর বাজিকেই প্রমোট করার কথা হয়েছিল, দীপাবলি, এবং সেক্ষেত্রে দীপাবলি আলোর উৎসব এইগুলো আমরা বলি। তো সেক্ষেত্রে মানে বাজি পোড়ানো ব্যাপারটাই কি একেবারে বন্ধ করে দেওয়া উচিত? কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, যে কোনো আনন্দ উৎসবে বাজিটাকে আমরা একটা পার্ট করে, তো সেক্ষেত্রে আলোর বাজি হোক কিংবা শব্দবাজি হোক, দুটোই কিন্তু আমাদের পক্ষে মারাত্মক একটা বিষয়। এ ব্যাপারে বিশ্বজিৎ বাবু যদি একটু বলেন। আপনি ব্যাপারটাকে সঠিকভাবে বিশ্লেষণ করেছেন। মূলত শতাব্দী ধরে এই আমাদের উৎসবের সঙ্গে বাজিটা রিলেটেড হয়ে গেছে। প্রথম আঘাতটা আসে শব্দবাজিতে, এবং আলোর বাজিতে যে দূষণ তো আছেই, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু একটা মনে রাখা দরকার, শব্দবাজিতে অসম্ভব একটা অন্য ধরনের সমস্যা তৈরি হয়। আমরা দেখেছি শব্দবাজির যে বিস্ফোরণ ঘটে, তাতে দেখেছি হসপিটালের মধ্যে বাচ্চাদের স্যালাইন দিয়ে সেটা কেঁপে উঠছে, সেই স্যালাইন খুলে বেরিয়ে যাচ্ছে, তার হার্ট অ্যাটাক হচ্ছে। যারা মহিলারা আছেন অন্তঃসত্ত্বা, তাদের প্রবলেম হচ্ছে, বহু ধরনের প্রবলেম আছে। এটা নিয়ে আর খুব বিস্তৃত আলোচনা করার সময়ও নেই। শব্দবাজি অত্যন্ত খারাপ মানুষের শরীরের পক্ষে। কিন্তু এবং সেই শব্দবাজি বন্ধ করতে যেয়ে আলোর বাজিকে খুব প্যাট্রোনাইজ করা হয়েছে বলে আমার মনে হয় না। তখন আলোর বাজিকে নিয়ন্ত্রণ করা ছিল না। পরবর্তীকালে যারা সোর্স ডিটেক্ট করেছেন তারাও বলেছেন আলোর বাজিটা হয়, এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গে 2009-10 থেকেই এই আলোর বাজিরও সমস্যা তৈরি হচ্ছে। দূষণটা এটা হয়, বিশেষ করে কালী পুজোটা হয় এমন একটা সময় যখন মোটামুটি শীতের আসতে চলেছে, শীতের আরম্ভে হয়, ওয়েদারটা ভারী থাকে। আমরা দেখেছি বহু হসপিটালের সামনে একটা স্মগ তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু, ভিজিবিলিটি নষ্ট হয়ে গেছে আলোর বাজির জন্য। সুতরাং এটা ঠিকই, দীপাবলি আলোর উৎসব, আলোর উৎসব মানে কিন্তু বাজি ফোটানো নয়। আলোর উৎসব মানে প্রদীপের আলো হতে পারে, আবার দেখা যাচ্ছে যে মোমবাতির আলো হচ্ছে। সুতরাং আস্তে আস্তে তো, যেটা একটু আগেই আমাদের নিরি সায়েন্টিস্ট বলছেন, আমাদের চরিত্রে কিছু পরিবর্তন ঘটানো দরকার। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই কনজুমারিজমের মধ্যে থেকেই আমাদের কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন ঘটানো দরকার পরিবেশের স্বার্থে। সেটা করতে হবে, দরকার হলে আইনি অনুশাসন আনতে হবে। অর্থাৎ যদি দেখা যায় না, এটা প্রমাণিত সত্য যে বাজির ক্ষেত্রে দেখা যাচ্ছে দূষণ হচ্ছে, তখন সেটা বাজিটাকে পরিহার করে উৎসবটা করতে হবে। এরকম অনেক কিছুই আছে। একটা সময় তো ছিল যে বিভিন্ন ধরনের স্মোকিং ব্যাপার নিয়ে তো কোনো আইন টাইন ছিল না, এসছে করা হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। তবে সে কার্যকারী কতটা হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা তার আজকে আলোচনার বিষয় হচ্ছে না বলে বলছি না। তবে আলোর বাজি নিশ্চয়ই করে নিয়ন্ত্রণ হওয়া দরকার। আমি আগেও বলছি, অনিয়ন্ত্রিত ভাবে এই আলো বাজি হোক আর শব্দ বাজি হোক ছেড়ে দেওয়া যায় না আমরা। এবং আর একটা অদ্ভুত ব্যাপার, একটা কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, এতগুলো দপ্তর রয়েছে, সমস্ত ব্যাপারে কোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে, অন্তত পরিবেশের ব্যাপারে। তাহলে এবং আমাদের যারা কোর্টে যারা বিচার করছেন, মাননীয় বিচারপতি, তাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ মানুষ কিন্তু রয়েছে যারা এটা বোঝে। রাষ্ট্রযন্ত্রের যে সমস্ত যেগুলো সংগঠন, তার মধ্যে এরা রয়েছে, এবং তাদের মতামত নিয়ে অনেক বেশি একটু আমাদের মনে একটু ওভার অ্যাক্টিং হয়েই রাষ্ট্রযন্ত্রকে এগোতে হবে। আমাদের কি পড়বে না পড়বে, কোন গাড়িটা ইভিন নাম্বার আনইভিন নাম্বার দিল্লিতে চলবে, সেটাও আজকে কোর্টকে ঠিক করে দিতে হবে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রকে তার মতন যদি সিদ্ধান্ত না নেওয়া যায় পরিবেশের ক্ষেত্রে, আমার তো মনে হয়, আমি পরিবেশ নিয়ে যা দেখেছি আমার চাকরি জীবনে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের নির্দেশের উপর নির্ভর করতে হবে। প্রশাসন ভাবে আমরা যে খুব এগোতে পেরেছি তা পারিনি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কার্যকারী করার আমরা চেষ্টা করেছি। সুতরাং এই আমাদেরও একটা ভূমিকা রয়েছে, যারা প্রশাসনে থাকেন তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে এইগুলোকে কার্যকরী কথা। কখন কোর্ট বলবে সেটা তো আমি একটু আগেও বললাম, যে আজকে হাইকোর্ট বললো বাজি বন্ধ হলো, এই ভাবনাটা তো অনেক আগেই আমাদের মধ্যে আসা উচিত ছিল। সুতরাং বাজির নিয়ন্ত্রণ নিশ্চয়ই করে দরকার। বাজি বলে না, অনেক আর একটা ব্যাপার কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই,
দারিদ্রতা একটা বড় কিন্তু কারণের দূষণ। আজকে যে প্রসঙ্গটা মাননীয় নিরিট সায়েন্টিস্ট বললেন, স্লাম এলাকাতে আজকে গ্যাসের যা দাম বেড়েছে, গ্যাস কিনতে পারছে না, বাধ্য হচ্ছে দুটো চারটে কয়লা, দুটো চারটে কাঠের নিয়ে এসে তার রান্না করছে। এবং দারিদ্রতার একটা দূষণের অন্যতম কারণ এটা তার ইউএন স্লোগানে পর্যন্ত উচ্চারণ করেছে। সুতরাং দারিদ্রতা নিয়ন্ত্রণ করাটা একটা জরুরি বিষয় আমাদের এখানে। অর্থাৎ আমরা বলছি যে বাড়ি থেকে যে দূষণ সৃষ্টি হচ্ছে তাকে নিয়ন্ত্রণ কি করে করবে? গ্যাসের মাধ্যমে। সে গ্যাস শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা হ্যাঁ যাচ্ছে। বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি একটু আগে বলছিলাম যে ওই দারিদ্রতা কিন্তু একটা দূষণের বড় কারণ। অনেক মানুষ চাইলেও সে করে নিয়ন্ত্রণ করতে পারছে না। যে আজকে সেই সমস্ত ব্যবসায়ীগুলো রাষ্ট্রযন্ত্র আছে ভাবা দরকার। আমরা হয়তো তাত্ত্বিক ভাবে অনেক কথা বলে দিতে পারি, সেই তাত্ত্বিক জিনিস যদি কার্যকারী করতে হয় তাহলে সেটা আমাকে ভাবতে হবে আমরা কতটা সেটা আমরা সমাজের মধ্যে নামিয়ে আনতে পারবো। আমরা যদি বলেও দিই সবাইকে রান্নায় গ্যাস ব্যবহার করতে হবে, পারবে কি ভারতবর্ষের সব মানুষ ব্যবহার করতে? দূর দূরান্ত গ্রামে কি আমরা পৌঁছতে পারছি? এ সমস্ত ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার রয়েছে, বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে আমাদের সোলারের কথাটা ভাবতে হবে। সোলার এনার্জি, আজকে ইউরোপের বিভিন্ন দেশ সোলারের ব্যাপারে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কেন এগোচ্ছি না? আমরা কেন কেবলমাত্র কোল বেস্ট উপর দাঁড়িয়ে থাকছি? এগুলো তো আমাদের ভাবনার মধ্যে আনা দরকার। অর্থাৎ আমাদের জীবনের পরিবর্তন, আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের ভাবনার পরিবর্তন, আমাদের উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন, এই প্রত্যেকটাই পরিণত হতে হবে। সে রবীন্দ্রনাথের কথা দিয়ে বলতে হয়, নতুন কাল নতুন অর্ঘ্য দাবি করে। সে অর্ঘ্য যদি না মেটানো যায় তাহলে নিশ্চিতভাবেই তা ক্ষতিকর হয় সমাজের পক্ষে। সুতরাং আজকে নতুন ভাবে ভাবনা, নতুন চিন্তা, এবং সর্বশেষে আপনাদের মাধ্যমে আবেদন, আসুন হাইকোর্টের অর্ডার যেভাবে দিয়েছেন, আজকে রাষ্ট্রযন্ত্র যেভাবে বলছে, অন্তত এই সময়তে করোনা পরিস্থিতি, অতিমারী পরিস্থিতিতে আমরা সব রকম বাজি থেকে নিরন্তর থাকি, প্রদীপের আলোয় উজ্জ্বলিত হোক। আমরা সেবা শহীদদের কথা ভাবি, শব্দ শহীদদের কথা ভাবি, এবং সমাজের যাতে কল্যাণ হয় সেই কথাটাই যাতে আমরা চিন্তা করি। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ আহ, বাবু, আম- আমি আমি একটা একটুখানি সুনিতা, সেটা হুম, হচ্ছে যে এই এত কথা আমরা শুনলাম, তার পরিপ্রেক্ষিতে যে দুজন কোভিড পেশেন্ট, কোভিড থেকে সেরে উঠেছে, রিয়া এবং আশিস বাবু, এই দুজনকে আমি একটু জানতে চাইবো যে আপনাদের ওপিনিয়নটা কি। আমি প্রথমে একটু রিয়ার কাছে যাব। রিয়া, কি মনে হয় যে এই এত আলোচনার পরিপ্রেক্ষিতে কি ওপিনিয়ন এই এই বিষয় সম্পর্কে? কোভিড যেটা করে যাচ্ছে মানে সেটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও যা বুঝলাম এবং বিশেষজ্ঞদের আজকের আলোচনা থেকেও বুঝলাম যে ফুসফুসের ক্ষতিটাই সব থেকে বেশি হচ্ছে, লাংস ড্যামেজটাই সব থেকে বেশি হচ্ছে। আমার নিজের ইনফ্যাক্ট এখনো আমার অক্সিজেন দরকার হচ্ছে। আজকে 4 মাস হয়ে গেল আমি কোভিড থেকে মানে কোভিড নেগেটিভ হয়েছি, কিন্তু আমার ফুসফুসে একটি আর্টারি ব্লকড হয়ে গেছে ব্লাড ক্লট করে। তো সুতরাং আমার অক্সিজেন লেভেল এখনো কমে যাচ্ছে। আমি এখনো চিকিৎসাধীন পালমোনোলজিস্টের আন্ডারে। আমার হার্টের 2টি ভালভ নষ্ট হয়ে গেছে, আমি কার্ডিওলজিস্টের কাছে চিকিৎসাধীন। সুতরাং আমি এই হাইকোর্টের অর্ডার বেরোনোর আগে অব্দিও আমি এক প্রকার খুব মানে ভয়েই ছিলাম, নিজেকে নিয়েই ভয়ে ছিলাম। কারণ আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। কালী পুজোর দিন মোটামুটি রাত 9টা 9:30টার পর থেকে এবং তারপরের 2-4 দিন আমার বাড়ির আশপাশটা পুরো ধোঁয়াশা হয়ে থাকে। একটু খোলামেলা জায়গা কিন্তু পুরো ধোঁয়াশা হয়ে থাকে এবং ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হয়, কারণ নয়তো ঘরও পুরো ধোঁয়ায় ভরে যায়। তো এই মতো অবস্থায় যখন স্বাভাবিক পরিস্থিতিতেই আমার অক্সিজেন লাগছে এবং মানে খুবই আহ, আহ, মানে সতর্কতার মধ্যে আমাকে
ডেলি কাজকর্ম, যা কিছু নর্মাল ডেলি কাজকর্ম সেটাই খুব সতর্কতার মধ্যে করতে হচ্ছে। তো সেখানে আমি ভাবছিলামই যে কালীপুজোর সময়টায় আমার কি হবে, বাড়াবাড়ি কিছু হলে আমি কোথায় যাব। হাইকোর্টের অর্ডার আসাতে খানিকটা নিশ্চিন্ত, কিন্তু আমার একটা কথা ভীষণ মনে হয়, যেটা আজকের আলোচনা থেকে বারবারই উঠে এসেছে, যে শুধু কোর্টের ভার্ডিক্টে বোধহয় কিছু হবে না। যেটা দরকার, মানুষের সচেতনতা দরকার, অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে অনেক বেশি দরকার। এবং যেটা আমরা কোথাও হয়তো ল্যাক করছি, যে পারস্পরিক একটা এমপ্যাথি, যে আজকে আমার কোভিড হয়নি, আমার বাড়িতে কোনো কোভিড পেশেন্ট নেই, বা আমি কোনো কোভিড পেশেন্টের সাফারিংটা দেখিনি, সেই কারণে আমার বাজি পোড়াতে কোনো অসুবিধে নেই। এই হয়তো একটা অনুভূতি, এই জেনারেল ইনটলারেন্সটা হয়তো আমাদের সমাজে বেড়ে গেছে। এই এমপ্যাথিটা যদি আমরা একটু দেখাতে পারি পরস্পরের প্রতি, সেটা আমরা কাউকে চিনি বা না চিনি, আমরা তো জেনারেল ওভারঅল বিশ্বের খবরটা তো জানি, বিশ্বের অবস্থাটা জানি। এই এমপ্যাথিটা যদি আমরা দেখাতে পারি, তাহলে হয়তো অনেক বেশি সেটা কার্যকরী হবে দ্যান এনি হাইকোর্ট ভার্ডিক্ট। কারণ কোর্ট ভার্ডিক্টে তো সেটা একটা পিউনিটিভ মেজার হয়ে যাবে, মানে কেউ কিছু করলে সেটা একটা পানিশমেন্ট দেওয়া হবে। ভেতর থেকে তো কনসিয়াসনেসটা, অ্যাওয়ারনেসটা তো জেনারেট করছে না। সেটা কতদিন পানিশমেন্টের ভয় দেখিয়ে মানুষকে কতদিন এভাবে আটকে রাখা হবে। তো আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা অনেক বেশি জেনারেট করা দরকার সাধারণ মানুষের মধ্যে, এবং একটা পারস্পরিক সহানুভূতি, একটা সহমর্মিতা। হ্যাঁ, একটা যে এই ওর কথার ভিত্তিতে একটা কথা এখানে একটু বলি। সেটা হচ্ছে এই যে সচেতনতার কথাটা ও বলছে, এটা মানে আমাদের কাজের দায়িত্বই বলতে গেলে এই সচেতনতাটা তৈরি করা। আমরা ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চেষ্টাই করে যাচ্ছি এই সচেতনতা, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি করা, যে আমি যদিও বা আমার হয়তো কোভিড হয়নি, কিন্তু আমার প্রতিবেশীর হয়তো হয়েছে, কিংবা দুটো বাড়ি পরে হয়তো কারোর কোভিড হয়েছে। বিভিন্ন কোভিড উপযোগী ব্যবহার, মাস্ক পরা, বারবার করে হাত ধোয়া, 2 গজ বা 6 ফুটের দূরত্বটা বজায় রাখা ইত্যাদি, এই সমস্ত সমানেই আমরা এই বিষয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছি। আমাদের ফেসবুক পেজটা যারাই লক্ষ্য করবেন তারা দেখবেন তাতে সমানে আমরা এই ধরনেরই পোস্ট, মানে গত 6-7 মাসে শুধু এই কোভিড সম্বন্ধীয় সচেতনতার পোস্ট, ভিডিও আমরা পোস্ট করেছি, গান পোস্ট করেছি, আমাদের শিল্পীদের গাওয়া করে গেছি সমানে আর কি। আজকেও আমরা এই অনুষ্ঠানের শেষেও আমরা একটা শোনাবো সকলকে, সকলের উদ্দেশ্যে আমাদের সং এন্ড ড্রামা ডিভিশন, সঙ্গীত এবং নাটক বিভাগের শিল্পীরা এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে না, যে নিউ নর্মাল, আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শিখে নিতে হচ্ছে, নতুন পদ্ধতিতে বাঁচতে শিখে নিতে হচ্ছে। মাস্ক পরে বাঁচা, হাত স্যানিটাইজ, বারবার করে হাত স্যানিটাইজ করে বাঁচা, সবসময় মানুষ ভিড় এড়িয়ে চলা, লোকে সব যার সঙ্গে কারোর সঙ্গে কথা বললেও একটা দূরত্ব বজায় রেখে কথা বলা। এই যে পরিস্থিতিটা, এই নতুন নিউ নর্মাল যাকে আমরা বলছি, যে পরিস্থিতিটাতে আমাদের মানিয়ে নিতে হচ্ছে, সেই নিউ নর্মাল নিয়েও আমাদের শিল্পীরা একটা গান করেছেন। সেই গানটা আমরা শোনাবো এখানে সকলকে। আশিস বাবুর মতামতটা একটু শুনে নি, তারপরে আমরা ওটা চালাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আশিস আশিস বাবু একটু বলুন আপনার আমরা প্রত্যেকেই অভিজ্ঞতা পেয়েছি যে অন্যান্য বছর, ইভেন গত বছর পর্যন্ত শব্দবাজির ব্যবহার যদিও বলা হয় নিয়ন্ত্রিত, কিন্তু আমার অঞ্চলেতে শব্দবাজির কিছু খামতি থাকে না, এমনকি রাত 1টা পর্যন্ত শব্দবাজি বাজে। ডক্টর মজুমদার যে কথাটা বললেন সেটাও আমরা সবাই অভিজ্ঞ, যে শব্দবাজির তুলনায় কিন্তু আলোর বাজির মধ্যে আমরা চাক্ষুষ করি দূষণ অনেক বেশি। তাতেই যে গ্যাসগুলো বেরোয় বিভিন্ন কালারের, এবং ওগুলো চলাকালেই আমাদের সাধারণ মানুষের পক্ষে তখন ভালোভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায়। এবং যারা যারা একটু প্রায় ভোগেন ঠান্ডাতে বা পলিউশনের জন্য, তাদের কিন্তু এই কালী পুজোর পরেই দেখা যায় বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে। আমি নিজে এখনো, আমার যদিও দিন 15 হলো আমি চলে এসেছি হসপিটাল থেকে, এখনো শ্বাস প্রশ্বাসের একটা কষ্ট অনুভব করি, যেটা আমি এখনো সে আগের মতো নর্মাল হতে পারিনি। এবং বেশিক্ষণ কথা বলা বা একটু কোনো কাজের মধ্যে ঢুকলে এখনো শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। যদি আমি আর অক্সিজেন হয়তো নিচ্ছি না, কিন্তু বুঝতে পারছি, এবং অক্সিমিটারে যদি অবজার্ভ করি তাহলে সেক্ষেত্রেও ওই 95-96 থাকছে, 98 বা 97 রিচ করছে না। হয়তো এটা আরো অনেক সময় লাগবে।
এমতো অবস্থায় যদি আবার পলিউশনের সম্মুখীন হই তাহলে তো মানে বলার কথাই নেই, আরো বেশি কষ্ট বাড়বে। সুতরাং সেই ক্ষেত্রে হাইকোর্টের যে অর্ডার সেটা যদি সত্যিই নিয়ন্ত্রণ করতে পারে এই আলোরবাজির পলিউশনের সমস্যা, তাহলে সত্যিই আমরা উপকৃত হব। কিন্তু আমি এই ক্ষেত্রে সবার মতোই সন্দেহ প্রকাশ করছি যে এখানে যেটা হয়, বহুতল বাড়ির ছাদে ফাটানো হয়, তাদেরকে ট্রেস করাও মুশকিল, তাদেরকে ধরা মুশকিল। কারণ যখন ফাটানো হলো তার যদি শব্দ হয় বা আলোর বাজিও হয়, তৎক্ষণাৎ যদি না ধরা যায়, এক একটা গ্যাপ হয় অনেক সময়, আধ ঘন্টা বাজি পড়ানো হলো, তারপরে আবার একটা গ্যাপ। আমরা যারা পাশাপাশি থাকি তারা কিন্তু বুঝতে পারি, দেখতেও পাচ্ছি যদি আমরা ছাদে উঠে দেখি বা অন্যভাবে দেখার চেষ্টা করি। কিন্তু এটা যারা নিয়ন্ত্রক তাদের পক্ষে সম্ভব নয় খুঁজে খুঁজে বার করা কোন বাড়িতে কখন ফাটাচ্ছে, কখন বাজাচ্ছে, আলোর বাতি জ্বালাচ্ছে। সুতরাং এইটা যদি মানুষের মধ্যে চেতনা না আসে, তাহলে সেক্ষেত্রে খুবই মুশকিল হবে, সমস্যাটা থেকেই যাবে। হয়তো একটু কম হবে এই পর্যন্ত, সমস্যাটা থেকে যাবে। এটাই একটা এখনো খুব ভয়ের ব্যাপার রয়ে গেছে। যদিও আমরা নিশ্চয়ই অনেকটা নিশ্চিত হতে পেরেছি যে হাইকোর্টের অর্ডার অনেককেই সজাগ করেছে এবং আইনি দিক থেকে হয়তো তারা নিয়ন্ত্রিত থাকবেন, এইটুকুই বলতে পারি। সংশয় তো থেকেই যাচ্ছে। আমরা আজকে যে অনুষ্ঠানটা, যে ওয়েবিনারটা আমরা করলাম, সেই ওয়েবিনারে বেশ কিছু বিষয় উঠে এলো। তার মধ্যে সব থেকে যেটা প্রয়োজনীয় এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই কোভিড প্যান্ডেমিক সময়ে কোনো মতেই পরিবেশ দূষণ করা চলবে না। সেটা বাজির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। যে বিষয়গুলো আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, দীপাঞ্জন বাবু এবং বিশ্বজিৎ বাবু বললেন, এবং যে দুজন কোভিড রিকভার্ড, রিয়া ব্যানার্জি এবং আশিস নন্দী, তারা দুজনেও যেটা বললেন যে তারা কি মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এবং সেই পরিস্থিতি তারা এখনো কিভাবে, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরে এখনো তারা সেটার নিয়ে কি ধরনের পরিস্থিতি রয়েছেন আর কি। মানে এই যে রিয়া যেটা জানালো যে ওর ফুসফুসের আর্টারি ব্লক হয়ে গেছে এবং হার্টের ভালভও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আশিস বাবু যেটা বললেন যে তিনি এখনো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বেশিক্ষণ কথা বলতে অসুবিধা হচ্ছে বা কোনো ভারী কাজ করতেও তার অসুবিধা হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুজন যারা রিকভার্ড ফ্রম কোভিড, তাদের মুখের দিকে তাকিয়ে এবং এরকম লাখে লাখে যারা রয়েছেন তাদের মুখের দিকে তাকিয়ে আমরা অনুরোধ করব সাধারণ মানুষকে যে আপনারা দয়া করে এবার আর বাজি পোড়াবেন না। অন্তত আপনারা নিষ্কৃতি দিন, আপনারা অন্তত এই মানুষগুলোর কথা ভাবুন যারা আজকে প্রচন্ড অসুস্থ এবং যারা হাসপাতালে রয়েছে এবং যারা সুস্থ হয়ে আজকে আর আমাদের সাথে নেই, যারা এই রোগের বলি হয়েছেন, এবং সেই সমস্ত মানুষ, সেই সমস্ত চিকিৎসক, সেই সমস্ত স্বাস্থ্যকর্মী যারা শুধু কোভিড রোগীদের সেবা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছেন এবং নিজেকে, তারাও আজ পৃথিবীতে নেই, তাদের পরিবার পড়ে আছে, সময়টা কি কঠিন ভাবে তাদের পার হবে। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এদের মুখের দিকে তাকিয়ে অন্তত এবারের মতো বাজি পোড়াবেন না। আলোর উৎসবে আপনারা আলো ব্যবহার করুন, আলো জ্বালান, কিন্তু বাজি জ্বালাবেন না। ধন্যবাদ। আমি এবার রূপমকে অনুরোধ করব, আমরা যে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের ওই যে গানটি রয়েছে সেটা বাজানোর জন্য। এখন জরুরি মাস, এটা পড়তে হবে মুখে, তবুও দেখি কানে গলায় ঝুলছে সে কি সুখে। এখন জরুরি মাস, এটা পড়তে হবে মুখে, তবুও দেখি কানে গলায় ঝুলছে সে কি সুখে। কোভিড-19 যেন ছড়িয়ে না যায় দেশে, আর একটু হই সতর্ক ভাই, তারাই সবাই লুকে। এখন জরুরি মাস, এটা পড়তে হবে মুখে, তবুও দেখি কানে গলায় ঝুলছে সে কি সুখে।
রোজ দেবো, মাস্ক দেবো রোজ, স্যানিটাইজ করবো হবে করোনা নিখোঁজ। জামা কাপড় রোজ দেবো, মাস্ক দেবো রোজ, স্যানিটাইজ করবো হবে করোনা নিখোঁজ। 20 সেকেন্ড হাতে দেবো সাবান দিয়ে ভাই, এই করোনা এর চেয়ে ভালো বিকল্প যে নাই। তোমার আমার মধ্যে নেব 2 গজের তফাৎ, তোমার আমার মধ্যে নেব 2 গজের তফাৎ। দূরত্বেই অর্ধেক জয় করবো বাজিমা, দূরত্বেই অর্ধেক জয় করবো বাজিমা, দূরত্বেই অর্ধেক জয় করবো বাজিমা। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের এতটা সময় ব্যয় করে আমাদেরকে দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।